এটা ইয়েটা দিয়ে দিও। আসসালামু আলাইকুম। সাধারণ জ্ঞানের অসাধারণ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই একটি গবেষণামূলক ক্লাস, যে ক্লাসের মধ্যে আপনি বিগত সালে যে প্রশ্নগুলো বিসি অথবা নিবন্ধন অথবা 10 থেকে 20তম গ্রেডের যেই বিষয়গুলো, এগুলো আমাদের ব্যাখ্যা সহকারে পরীক্ষাতে আসে। সেজন্য আমি আপনাদের জন্য এই বিষয়টা সাজিয়েছি। আপনারা আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন। আমার এই ক্লাস থেকে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন ইনশাল্লাহ। যদি না শিখেন আনফলো দিয়ে দিবেন এই পেজে, ঠিক আছে? আমি এতটুকু কনফিডেন্ট আমি আপনাদেরকে শিখাতে পারবো। তা আমার সাথে আমি চাচ্ছি যে আরো অনেক ভাই বোন যুক্ত হয়ে আমার এই গবেষণামূলক ক্লাসটি উপভোগ করুক এবং তারাও এই ক্লাস থেকে অনেক উপকৃত হোক। এই জন্য আপনাদের যারা ফ্রেন্ড ফলোয়ার আছে তাদেরকে একটু শেয়ার করে দেন, ঠিক আছে? আর আমার কথা কি শোনা যাচ্ছে কিনা, কে কোথা থেকে দেখছেন, জেলার নাম লিখবেন। হ্যাঁ, জেলার নাম লিখবেন, শেয়ার করবেন, শেয়ার করবেন, জেলার নাম লিখবেন, ঠিক আছে? শেয়ার ডান লিখে দিবেন। দ্রুত, যত দ্রুত শেয়ার করে দিবেন তত দ্রুতই মঙ্গল হবে আর কি। রমজানের দিন আসলে এই সময়টাতে আপনাদের অনেকে ঘুমাচ্ছেন, কিন্তু কি যে আপনারা কষ্ট করে পড়াশোনা করছেন, এটা কিন্তু খুবই অসাধারণ। এটার জন্য মনের জোর লাগে, দেহের জোর দিয়ে আসলে সবকিছু হয় না। কিন্তু রমজান মাসে দেখেন মনের জোর প্লাস দেহের জোর দুটেই দরকার হয়, তাই না? এখানে দেহ একবারে খাবার না খেয়ে একবারে আপনি দুর্বল হয়ে যাচ্ছেন, তারপরেও আপনি চাচ্ছেন যে আপনার স্বপ্নের পথে স্টিল থাকতে, আপনার স্বপ্নের পথে সামনে এগিয়ে যেতে আপনি চাচ্ছেন। তো এটা আসলে কম নয়। তো আমি আপনাদের সেই স্বপ্ন যারা দেখছেন তাদের জন্যই মূলত হচ্ছে আমাদের এই ক্লাসগুলো, এই আয়োজনগুলো আপনাদের সফলতার জন্য আমরা মূলত আয়োজন করে থাকি। তো আমার সাথে যারা যুক্ত হয়েছেন খুব দ্রুতই, কম সময় নিব আমি অল্প সময়ের মধ্যে ক্লাসটি শুরু করব, কিন্তু শেয়ার না হলে আমি আমার ক্লাস শুরু করব না। শেয়ার করেন নাই, এখানে প্রায় 100 স্টুডেন্ট জয়েন করেছেন। একটা করে শেয়ার করলে আপনার কত হয়ে যায় বলেন তো? শেয়ার কিন্তু হয়নি। শেয়ার করে দিতে হবে, যত দ্রুত শেয়ার করে দিবেন ততই মঙ্গল, আপনাদের জন্যই মঙ্গল। আচ্ছা, আরো দ্রুত। আচ্ছা, আমাদের সাথে অনেকেই জয়েন করেছেন বিভিন্ন অঞ্চল থেকে, এখানে লিখছেন। দেখে আমাদের রায়হান কবির জয়েন করেছেন, সাবরিনা ইয়াসমিন রুনা, তারপরে সাবিনা প্রামাণিক, আলিফ বিনতে আলামিন, তারপরে শাহনাজ সুলতানা তুষি, রাকিবুল ইসলাম ফয়সাল, দেলাওয়ার হোসেন সাইদির জেলা থেকে জয়েন করেছেন। থ্যাংক ইউ সো মাচ। দেলাওয়ার হোসেন সাইদির এলাকায় আপনি আছেন না? ধৈর্য দুটি প্রয়োজন হয়। এমডি রাসেল কুদ্দুস, তারপরে আমাদের আছে মোরশেদ, তারপর হচ্ছে মায়া খাতুন, তারপরে হচ্ছে রিমা কবির, সাবরিনা ইয়াসমিন রুনা, পূজা কর্মকার, সালমা হক, তারপরে মোরশেদ থেকে শুরু করে অনেকেই আমাদের সাথে আছেন এবং অনেকে শেয়ার করেছেন। তা আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা। আপনাদের প্রতি কৃতজ্ঞতা এই কারণে যে আপনারা ক্লাসটি নিজেও করছেন এবং অন্যকে ক্লাস করার সুযোগ করে দিচ্ছেন। এটা আসলে অনেক অনেক আহ, অনেক এটা কি বলে ক্লাস। তা আমাদের এই ক্লাসটি আপনি জানেন যে নিবন্ধন পরীক্ষা যারা দিবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ, যারা 10 থেকে 20তম গ্রেডের চাকরি পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। তারপরে আপনারা যারা প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করবেন অথবা বিসিএস পরীক্ষা দিবেন, সবার জন্য সমান গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি। তা আমি দেখা যাক কি কি বিষয় আপনাদের জন্য আয়োজন করেছি। আমি আর 30 সেকেন্ড সময় দেব শেয়ার করার জন্য। 30 সেকেন্ড সময় দিব, শেয়ার করতে হবে, না হয় আমি ক্লাস এরকম আয়োজন করব না। ফ্রি ক্লাসগুলো যেহেতু আপনাদেরকে দেয়া হয়, আপনাদের কাছ থেকে আমরা টাকা চাচ্ছি না, কিন্তু শেয়ার করতে হবে। এইটাই হচ্ছে আপনাদের কাছ থেকে আমাদের একটা পাওনা। শেয়ার করে দিতে হবে। যে উম্মে রাবিয়া বসরি, বসরি আপু, আজিম হোসেন, হুমায়রা, হুমায়ুন শেয়ার করেন নাই। তারপরে কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ বসরি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। মেহেদি বগুড়া থেকে, আমাদের চাপাই থেকে রোমানা জান্নাত, হেমায়েত হালিম জয়েন করেছেন। আমিও আছি। গুড। আচ্ছা, সবার নাম বলে দিয়েছি। যারা যারা শেয়ার করেছেন তাদের নামটা এখন থেকে আমি বলবো। আচ্ছা, শেয়ারটা লিখেছেন রাশিদুল ইসলাম, আপনার প্রতি আমি কৃতজ্ঞ। তারপরে শেয়ারটা কে লিখেছেন? আচ্ছা, আমাদের আলিফ বিনতে আলামিন শেয়ার লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ, আপনাদের প্রতি কৃতজ্ঞ।
হ্যাঁ, আলিফা বিনতে আলামিন। আরো দ্রুত শেয়ার করে ফেলতে হবে। আপনারা অনেক লেট করেন, আপনারাই লেট করেন ক্লাসে। আরো দ্রুত শেয়ার করে ফেলতে হবে, তাহলে আমি ক্লাস শুরু করে দিচ্ছি। শেয়ার নেই ক্লাস নাই, শেয়ার নাই ক্লাস নেই, মাথায় রাখতে হবে। যত বেশি শেয়ার তত বেশি ক্লাসের ইফোর্ট পাবেন। আচ্ছা, হাজীগঞ্জ উপজেলা থেকে আমাদের রাকিব মজুমদার। আচ্ছা, হাজীগঞ্জ, আমি তো হাজীগঞ্জের। আপনি হাজীগঞ্জের? সকালে ক্লাস করে অনেক ভালো লেগেছে, তাই এখন করতে আসলাম। আচ্ছা, সকালে পেইড বেসের ক্লাস হয়েছিল আমাদের, ক্লাসটি আপনারা অনেকেই করেছেন। আচ্ছা, পেইড বেসের ক্লাসও করতে পারবেন, আবার এখানে আপনি ফ্রি ক্লাসেও করতে পারবেন। এটাই হচ্ছে একটা আনন্দ, এটা হচ্ছে একটা আপনার মজা। ক্লাস বুঝে গেলে, ক্লাস যখন বোঝা শুরু করবেন তখনই আপনি শিখাও শুরু করবেন। আর মজা পাওয়া যখন শুরু করবেন তখন আপনি এটা হৃদয়ঙ্গম করলেন, আর আপনি পড়াতেও পারবেন এগুলো। যতদিন না পর্যন্ত আপনার কাছে মজা লাগবে, আনন্দ লাগবে পড়াশোনা, ততদিন পর্যন্ত কোনো কিছু ভাল লাগবে না। ঠিক আছে, শুরু করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এই ক্লাসটি আপনাদের সবার জন্য মুক্ত, সবার জন্য মুক্ত। দেখেন, এই প্রশ্নটা আমি সাজিয়েছি, এটা বিসিএস পরীক্ষা এসেছে, প্রাথমিক সহকারী পরীক্ষা এসেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশন অফিসারে এসেছে এই প্রশ্নটা, যে নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয়। স্ক্যান্ডিনেভিয়ান দেশ যেগুলো হচ্ছে ইউরোপের সর্ব উত্তরের দেশ, এই রাষ্ট্রগুলো সব সময় শৈত্যপ্রবাহ থাকে, 12 মাস শীত থাকে, কিন্তু পার্থক্য হচ্ছে 6 মাস থাকে দিন, 6 মাস থাকে রাত। তাহলে 6 মাস থাকে দিন আর 6 মাস থাকে রাত। কোথায় বলেন তো? স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রগুলোতে। তো এখানে প্রশ্ন হচ্ছে নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান নয়। এই নয় আমার স্টুডেন্টরা খেয়াল করে না, যার কারণে গজ খায়। তারপরে দেখেন, এখানে সুইডেন, হল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, এর মধ্যে কোনটা সঠিক অ্যান্সার দিয়েছেন আপনারা? খ দিয়েছেন। হ্যাঁ, খ যারা দিয়েছেন তাদেরটা হয়েছে। খ দিয়েছেন যারা, তাদেরটা হয়েছে। কারণ স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র হলো 5টা। আমরা সংক্ষেপে মনে রাখতে পারি এভাবে, ফিডে আসুন অথবা ফাইন্ডস দিয়ে। ফিডে আসুন, এই যে ফিডে আসুন মানে কি? ফিতে হচ্ছে ফিনল্যান্ড। এই ফিনল্যান্ড এটা স্ক্যান্ডিনেভিয়ান একটি রাষ্ট্র। ডেনমার্ক এটা স্ক্যান্ডিনেভিয়ান একটি রাষ্ট্র, যে দেশে পতাকার প্রচলন হয়েছিল প্রথমে। তারপরে আইসল্যান্ড, এই দেশটাতে যখন সূর্য উঠে আগুনের মতো দেখা যায়, তাই এটাকে আগুনের দ্বীপ বলা হয়। তারপর হলো সুইডেন, এই সেই সুইডেন যেটা স্ক্যান্ডিনেভিয়ান অন্যতম একটি রাষ্ট্র। নতে হচ্ছে নরওয়ে, এই দেশের মানুষজন বেশি মাছ ধরে, তাই তাদেরকে দেবরের দেশ বলা হয়। তাহলে আমরা দেখলাম স্ক্যান্ডিনেভিয়ান 5টি রাষ্ট্র: ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন এবং নরওয়ে। ঠিক আছে, তো এই যে ফিনল্যান্ড, এই ফিনল্যান্ডের নারীরাই 1906 সালে নারীরা ভোটাধিকার লাভ, ঠিক আছে, নারীরা ভোটাধিকার লাভ করে। তাহলে কোন দেশে, ইউরোপের কোন দেশের নারীরা প্রথম ভোটাধিকার পায়? সেটা হচ্ছে ফিনল্যান্ডের নারীরা। ঠিক আছে, আর যদি বলা হয় পৃথিবীর কোন দেশে নারীরা প্রথম ভোটাধিকার পায়, সেটা হবে নিউজিল্যান্ড। এই যে নিউজিল্যান্ড, নিউজিল্যান্ডের নারীরা পৃথিবীতে প্রথম ভোটাধিকার পেয়েছিল। কিন্তু ইউরোপের নারীরা কোন দেশে প্রথম ভোটাধিকার প্রয়োগ করেছিল? সেটা হচ্ছে এই ফিনল্যান্ড। ঠিক আছে, তারপর স্ক্যান্ডিনেভিয়ান আরেকটি রাষ্ট্র, সেটা হচ্ছে ডেনমার্ক। এই রাষ্ট্রটাতে একটা দ্বীপ আছে, যে দ্বীপের নাম হচ্ছে গ্রিনল্যান্ড দ্বীপ। মনে রাখবেন, গ্রিনল্যান্ডের মালিক। গ্রিনল্যান্ড কিসের নাম? একটা দ্বীপের নাম। এই দ্বীপটা এত এত বিশাল, ডেনমার্ক 29টা একসাথে করলে যা হয়, গ্রিনল্যান্ড একাই তা। এই গ্রিনল্যান্ড দ্বীপ, এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ। এই দ্বীপের মালিক হচ্ছে ডেনমার্ক। পরীক্ষা আসে, গ্রিনল্যান্ড দ্বীপ যুক্তরাষ্ট্র কিনতে চেয়েছে। কেন কিনতে চেয়েছে, কিভাবে কিনবে, এটার কোনো অর্থ নাই। ডোনাল্ড ট্রাম্প বারবার বলছে আমি গ্রিনল্যান্ড কিনেই নিব। তারপর আসেন আইসল্যান্ড। আইসল্যান্ডকে আগুনের দ্বীপ বলা হয়। কেন বলা হয়? কারণ এই দেশে যখন সূর্য ওঠে, সূর্যটাকে আগুনের মতো দেখায়, তাই এটাকে বলা হয় আগুনের দ্বীপ। ঠিক আছে, এটাকে কি বলা হয়? আগুনের দ্বীপ বলা হয় এই আইসল্যান্ডকে। 6 মাস দিন, আবার 6 মাস থাকে রাত। ঠিক আছে, তো এইভাবে আরেকটা রাষ্ট্র আছে যেমন সুইডেন, এটাকে বলা হয় পৃথিবীর প্রথম কল্যাণ রাষ্ট্র। তাহলে যদি বলা হয় প্রথম কল্যাণ রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেট বলা হয় কোনটিকে, সেটা হচ্ছে সুইডেনকে।
যে দেশে নাগরিকদের ভরণ পোষণ শিক্ষা চিকিৎসা অর্থাৎ বেসিক নিডস গুলো পরিপূর্ণভাবে দেয়া হয় সে দেশটাকে কল্যাণ রাষ্ট্র বলা হয়। যে দেশে নাগরিকদের ভরণ পোষণ শিক্ষা চিকিৎসা বাসস্থান থেকে শুরু করে আমাদের যে মৌলিক অধিকারগুলো সবগুলো যে দেশের নাগরিকরা পরিপূর্ণভাবে পায় ওই রাষ্ট্রটাকে বলা হয় কল্যাণ রাষ্ট্র। পৃথিবীতে প্রথম নাগরিকদের বেসিক নিডস গুলো ফিল আপ করেছিল যে দেশটি, সেটার নাম হচ্ছে সুইডেন। এই সুইডেনকে কল্যাণ রাষ্ট্র বলা হয়। বর্তমানে অনেক দেশ দেশ এই কল্যাণ রাষ্ট্রের মর্যাদা পেয়েছে, যেমন সিঙ্গাপুর, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন, জার্মান, জাপান, ইতালি, ফ্রান্স, এরকম অসংখ্য দেশ আছে যারা যারা কিনা এই কল্যাণ রাষ্ট্রের মর্যাদা পেয়েছে। ইনশাল্লাহ বাংলাদেশও কল্যাণ রাষ্ট্রের মর্যাদা পাবে, পাবে কিনা বলেন? বাংলাদেশ কত সালের মধ্যে কল্যাণ রাষ্ট্রের মর্যাদা পেতে পারে দেখি আপনারা কমেন্টে জানান। বাংলাদেশ কত সালের মধ্যে কল্যাণ রাষ্ট্রের মর্যাদা পেতে পারে? গুড। আমাদের আইভি, তারপরে আমাদুল্লাহ অ্যান্সার করেছেন, তারপরে আমাদের ইমরান হাসান ইমরান অ্যান্সার করেছেন, তারপরে নাবিল হোসাইন নাকি নবী হোসাইন অনেকগুলো ভালোবাসা পাঠিয়েছেন আমাদের জন্য। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ যারা যারা কমেন্টে আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন প্রত্যেককেই ধন্যবাদ, প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মোস্তাফিজুর রহমান দ্বীপরের দেশ নরওয়ে বলেছেন, ঠিক বলেছেন আপনি, দ্বীপরের দেশ হচ্ছে এই নরওয়ে। তাহলে এই হচ্ছে বিষয় যারা যারা অ্যান্সার করেছেন তাদের প্রত্যেকের প্রতি রয়েছে কি অসংখ্য ধন্যবাদ। এই যে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। বলেন আপনারা এবার বলেন এতটুকু হয়েছে কিনা, এতটুকু ক্লিয়ার না? যদি হয় লিখবেন আলহামদুলিল্লাহ ডান, আলহামদুলিল্লাহ ডান। এতটুকু যদি হয়ে থাকে আমি এখন সামনের দিকে যাব। 2 নাম্বার প্রশ্ন, দ্রুত। 2 নাম্বার প্রশ্নে আছে সেভেন সিস্টার্স কোন দেশে অবস্থিত? আল্লাহ, এই প্রশ্নটা দেখেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তরের উপযোগী পরিচালকে আসছে, অর্থাৎ 10 থেকে 20তম গ্রেডের চাকরিগুলো দেখেন। তো এই প্রশ্নের অ্যান্সার অনেকে করতে পারে না, এটা নাকি অনেক কঠিন হয়েছে প্রশ্ন। দেখি আপনারা বলেন তো, এটা কি আসলে কঠিন প্রশ্ন নাকি সহজ প্রশ্ন? আমাদের আমির হামজা, নীল অনুভূতি, তারপরে সামাতুল্লাহ, ওয়াজিদ, শামিমা আক্তার, আমরা একটু দেখতে চাই সেলিম শাহরিয়ার কে বলছেন সঠিক অ্যান্সার এটা? এটা সঠিক অ্যান্সারটা কে বলছেন আগে? থ্যাংক ইউ সো মাচ। বাহ, 2042 সালের মধ্যে বাংলাদেশ কল্যাণ রাষ্ট্রের মর্যাদা পাবে। গুড। আপনার ধারণা সত্য যাতে হয়, আপনার ধারণা যাতে সত্যে পরিণত হয়। তাহলে সেভেন সিস্টার্স এটা কি শ্রীলঙ্কাতে নাকি পাকিস্তানে নাকি ভারতে নাকি মিয়ানমারে? সেভেন সিস্টার্স এটা হচ্ছে মূলত ভারতে। যারা যারা ভারত দিয়েছেন তাদেরটা হয়েছে। এটা বাংলাদেশের উত্তর পূর্ব দিকে, মূলত বাংলাদেশের উত্তর পূর্ব দিকে ভারতের 7টি রাজ্য। এরা কি চায়? এরা হচ্ছে স্বাধীনতা চায় একসাথে। তাইলে এরা কি চায় বলেন তো? একসাথে 7টি রাষ্ট্র ভারত থেকে পৃথক হয়ে যেতে চায়, যার কারণে এদেরকে কি বলা হয়? ফলে এদেরকে সেভেন সিস্টার্স বলা হয়। এদেরকে সেভেন সিস্টার্স বলা হয় কেন? কারণ এই রাষ্ট্রগুলো ভারতের কাছ থেকে স্বাধীনতা চাচ্ছে, বলছে যে আমাদেরকে স্বাধীনতা দিয়ে দেন। তো এটা হচ্ছে ভারতে। তো যারা যারা ভারতে অ্যান্সার করেছেন তাদের অ্যান্সারটা সঠিক হয়েছে, সেজন্য আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ। আমি ধন্যবাদ জানিয়ে দিলাম আপনাদের। গুড। তাইলে এরপরে আসেন 3 নাম্বার প্রশ্নে আসি আমরা। এখানে বলা আছে মদিনার পূর্ব নাম কি? আচ্ছা, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছে, তো এই প্রশ্নগুলো এবার বেশি আসবে। মদিনার পূর্ব নাম কি? এটা কি আবিসিনিয়া, হেজাজ, ইয়েমেন, ইয়াসরিব? এই প্রশ্নের উত্তর আপনারা পারতে হবে। মদিনার পূর্ব নাম,
একসময় এটা কিন্তু মদিনা ছিল না। মদিনা শব্দের অর্থ কি? পবিত্র নগরী, তাই না? পবিত্র নগরী বা সুগন্ধযুক্ত নগরী। তো এই যে মদিনা, এটা কিন্তু ছিল না একসময় নাম। তো এই মদিনা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে এটার নাম রাখা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো এটার পূর্ব নাম কি? পূর্ব নাম আবিসিনিয়া নাকি হেজাজ নাকি ইয়েমেন নাকি ইয়াসরিব? এই তো সঠিক অ্যান্সার করে ফেলেছেন আমাদের রোকসানা আক্তার, মুস্তাফিজুর রহমান, আমির হামজা নাকি আমির পদ্মজা, শামীম আক্তার, আমার রাজকন্যা। ইয়াসরিব। যারা যারা ইয়াসরিব দিয়েছেন তাদেরটি সঠিক হয়েছে। মনে রাখবেন 622 খ্রিস্টাব্দে 622 খ্রিস্টাব্দে ইয়াসরেবের নাম হয় মদিনা। ঠিক আছে, ইয়াসরেবের নাম হয় মদিনা। তো 622 খ্রিস্টাব্দে কি এমন ঘটনা ঘটেছিল? কারণ 622 খ্রিস্টাব্দে হিজরত করেছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন। কোথা থেকে হিজরত করেছিলেন? মক্কা থেকে এই ইয়াসরিবের দিকে। মক্কা থেকে ইয়াসরেবে। পরবর্তীতে ইয়াসরেবের নাম হয়ে যায় কি? মদিনা। তার মানে মদিনা নামকরণ করা হয় 622 খ্রিস্টাব্দে। ইভেন এই যে 622 খ্রিস্টাব্দে হিজরত করলেন, এই কারণে 622 খ্রিস্টাব্দ থেকেই হিজরি সন গণনা শুরু। হিজরি সন গণনা শুরু হয় 622 কে বেইজ ধরে। তাহলে 622 কে বেইজ ধরে এই হিজরি সন গণনা শুরু করেন। আপনারা কি জানেন হিজরি সনের প্রবক্তা কে? হিজরি সনের প্রবক্তা বলেন তো, হিজরি সনের প্রবক্তা কে? রাশেদুল ইসলাম, তুমি আমার, তুমি শুধু আমার, তারপরে আমাদের আরিয়ান ফয়সাল, সেলিম শাহরিয়ার। খুব কমই অ্যান্সার করেন আপনারা, খুব কমই অ্যান্সার করছেন। তার রুকসানা আক্তার, তারপরে আর কে কে অ্যান্সার করছেন দেখি, দূর থেকে স্ক্রিনে দেখা যাচ্ছে না। তারপর হচ্ছে সালেহ শেখ অ্যান্সার করেছেন, রাশেদুল ইসলাম, জি, ইমরান হাসান, আপনি সঠিক বলেছেন। তারপর রাশিদুজ্জামান, আপনি সঠিক বলেছেন। মোরশেদ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর। তো যারা যারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন তাদেরটা সঠিক হয়েছে। এই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরি সনের প্রবক্তা। হিজরি সনের প্রবক্তা হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন একজন সাহাবী ছিলেন, তেমন একজন রাষ্ট্রনায়ক ছিলেন, শক্তিশালী রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি সর্বপ্রথম মুসলমানদের মধ্যে তারাবির নামাজে জামাত শুরু করেন। এই যে আপনারা আজকে তারাবির জামাতে পড়েন, আপনারা কি আগে কি জামাতে পড়তাম আমরা? আমাদের পূর্বপুরুষরা এই তারাবির জামাত শুরু করেন যিনি, তিনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আগে আলাদা আলাদা মানুষজন নামাজ পড়তেন, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নির্দেশে সবাই তারাবির নামাজ জামাতে পড়া শুরু করে। ঠিক আছে, আগে এশার নামাজ পড়ে, বিতের নামাজ পড়ে মানুষ নিজে নিজে তারাবির নামাজ পড়তেন এক এক জায়গায় ছড়িয়ে ছিটিয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এখন থেকে তারাবির নামাজ পড়তে হবে কিভাবে? জামাতের সাথে। তো এরকম হযরত ওমরের অনেক কাহিনী আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর মধ্যে অনুকরণীয় একজন শাসক ছিলেন, যিনি প্রায় অর্ধেক পৃথিবী শাসন করেছিলেন। এবং জেরুজালেম, যে মুসলিম শাসক সর্বপ্রথম দখলে নিয়েছিলেন সাহাবীদের মধ্যে, তিনি হচ্ছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তো এরকম ওমরের শাসন প্রতিষ্ঠা করতে চাচ্ছেন বর্তমান সরকার। আমরা তাদেরকে সাধুবাদ জানাই, আশীর্বাদ জানাই, আমরা সহায়তা করব ওমরের শাসন যদি চালু করতে পারে। তাহলে থ্যাংক ইউ সো মাচ। পরের প্রশ্নে আমরা যাই। এবার আসেন গোল্ডেন ট্রায়াঙ্গল। বলেন তো গোল্ডেন ট্রায়াঙ্গল কোন অঞ্চল নিয়ে গঠিত? গোল্ডেন ট্রায়াঙ্গল হচ্ছে আমাদের এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্ব এশিয়ার একটা অঞ্চল, যে অঞ্চলে আফিম উৎপাদন হয়, তামাক উৎপাদন হয় ভালো,
এবং চোরাচালানের জন্য বিখ্যাত। এই কারণে এটাকে গোল্ডেন ট্রায়াঙ্গল বলা হয়। কোন কোন অঞ্চলে? মিয়ানমারে হয়, থাইল্যান্ডে হয়, চীনে হয় না। চীনে কিন্তু গত তামাক হয় না, তার মানে এটা উত্তর হচ্ছে না। মায়ানমার, থাইল্যান্ড, লাওস, ইয়েস এটাতে হচ্ছে। কিন্তু মায়ানমার, লাওস এবং চীন, চীন যেখানে আছে এটা কেটে যাবে। মায়ানমার, থাইল্যান্ড এবং কম্বোডিয়া, কম্বোডিয়া যেখানে আছে কেটে যাবে। তাহলে সঠিক অ্যান্সার আমরা কোনটা পেলাম? খ, গোল্ডেন ট্রায়াঙ্গল। গোল্ডেন ট্রায়াঙ্গল কেন বিখ্যাত বলেন? বিখ্যাত হচ্ছে আফিম উৎপাদনের জন্য। এই যে আফিম উৎপাদন হয় এই জন্য মূলত এই গোল্ডেন ট্রায়াঙ্গলটা বিখ্যাত। এবং এখানে চোরা কারবারি বেশি হয়, চোরা কারবারির জন্য প্রসিদ্ধ, চোরা কারবারির জন্য প্রসিদ্ধ এই অঞ্চলটি, এই জন্য এটার নাম দিয়েছে গোল্ডেন ট্রায়াঙ্গল। বাংলাদেশে একটা অঞ্চল আছে যেখানে সবচেয়ে বেশি তামাক উৎপাদিত হয়, এটা হচ্ছে কুষ্টিয়া। ওটার নাম দিয়েছে গোল্ডেন ভিলেজ। গোল্ডেন ভিলেজ এটা হচ্ছে কুষ্টিয়ার 26টি গ্রাম। কুষ্টিয়ার 26টি কুষ্টিয়ার 26টি গ্রাম, যেখানে কি হয়? যেখানে তামাক উৎপাদন ভালো হয়, এই কারণে এটার নাম দিয়েছে গোল্ডেন ভিলেজ। নামের সাথে কোনো কাজের মিল নেই। তাইলে এই যে গোল্ডেন ভিলেজ বলা হয় কাকে? কুষ্টিয়ার 26টা গ্রাম যেখানে সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয়, এই কারণে ওই অঞ্চলটার নাম দিয়েছে গোল্ডেন ভিলেজ। আবার গোল্ডেন ট্রায়াঙ্গল দক্ষিণ পূর্ব এশিয়ার 3টা রাষ্ট্র যেখানে এই তামাক উৎপাদনটা বেশি হয়, এই কারণে এটার নাম দিয়েছে কি? গোল্ডেন ট্রায়াঙ্গল। এইভাবে হচ্ছে মানে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয় আলোচনায় আসে। ঠিক আছে, গোল্ডেন নাম দিয়েছে, এটা হচ্ছে আলোচনায় আনার জন্য। ঠিক আছে, আলোচনায় আনার জন্য মূলত এটা নাম দেওয়া হয়েছে। দেখেন এতটুকু ক্লিয়ার কিনা? এগুলো আপনাদের নিবন্ধনের জন্য খুব মোস্ট ইম্পর্টেন্ট, নিবন্ধনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। আপনাদের নিবন্ধনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এগুলো। তারপরে পরের প্রশ্নে আমরা যাই। আচ্ছা, পরের প্রশ্নে যাওয়ার আগে আমি 1 মিনিট সময় নিব। আপনারা যারা নিবন্ধন পরীক্ষা দিবেন, 19তম নিবন্ধন, বর্তমানে তো আসলে 19তম নিবন্ধন নাই, নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা যারা দিবেন তাদের জন্য আমরা একটা ব্যাচ চালু করেছি। আমরা আমাদের এখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, হ্যাঁ বাংলা, তারপর হচ্ছে ইংলিশ, তারপর হচ্ছে সাধারণ জ্ঞান, তারপর হচ্ছে ম্যাথ, তারপর হচ্ছে ডেইলি সায়েন্স, এই 5টা বিষয় আমাদের এখানে পড়ানো হবে। আমাদের এই 5টা বিষয়ের উপরে টোটাল 100টা ক্লাস হবে, 100টা পরীক্ষা হবে এবং সকল ক্লাসের রেকর্ড থাকবে, যে রেকর্ড ক্লাসগুলো থেকে আপনি অনেক উপকৃত হবেন। ক্লাস করতে না পারলেও আপনি পরে আইসা রেকর্ড ক্লাস থেকে করে নিতে পারবেন। তো যারা যারা আমাদের এই কোর্সে ভর্তি হতে চান, আমরা কোর্স ফি নির্ধারণ করেছি, এটা জেনারেল ফুল কোর্স, এটা ভর্তি ফি ধরেছি আমরা 3000। কিন্তু লাইভে এই মুহূর্তে যারা ভর্তি হবে, আমি ক্লাসে থাকাকালীন তাদের জন্য হচ্ছে 1199 টাকা। তো যারা যারা ভর্তি হবেন 19তম নিবন্ধন, যারা চিন্তা করছে অনেকদিন পর্যন্ত যে আমরা নতুন কোনো প্ল্যাটফর্ম পাই না, তাদের জন্য মূলত আমাদের এই কোর্সটি। আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের এই কোর্সে ভর্তি হতে পারেন নিশ্চিন্তে, আমরা আপনার দায়িত্ব নেব ইনশাল্লাহ। আমরা ধরে ধরে পড়াই, টপিক ধরে ধরে পড়াই। তাইলে আপনাদের যারা যারা আমাদের এই কোর্সে ভর্তি হতে চান তারা হচ্ছে নিচে দেওয়া নাম্বারে বিকাশ অথবা নগদ থেকে সেন্ড মানি করবেন, 01767265758। এই নাম্বারে সেন্ড মানি করলে আমরা আপনাকে একটা সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। আমরা সিক্রেট গ্রুপে এখনই অ্যাড করে দিব, যেখান থেকে আপনি ক্লাসগুলো রেকর্ড পাবেন, ক্লাসগুলো লাইভ পাবেন, ক্লাসে পরীক্ষা দিতে পারবেন ইনশাল্লাহ, সব পারবেন। তো আমি যাচ্ছি হচ্ছে পরের প্রশ্নে। তো যারা ভর্তি হবেন তারা ভর্তি হয়ে নেন।
নিশ্চিন্তে আপনি ভর্তি হতে পারেন। আমি সাধারণ জ্ঞানটা পড়াবো, আমাদের সাইদুল স্যার ইংলিশ পড়াবেন। আমাদের এখানে বাংলার হেভি ভালো টিচার আছে, ইয়াসিন স্যার আছেন, দেলওয়াজ স্যার আছেন, ম্যাথের টিচার আছেন আমাদের রবিন স্যার, খুবই চমৎকার পড়ায়। তো যারা পেইড বেসের ক্লাসগুলো করেছেন তারা বুঝতে পারবেন যে আসলে কেমন ছিল। তো আপনি নিশ্চিন্তে ভর্তি হতে পারেন। আসেন পরের প্রশ্ন। আসেন, এখানে আছে কোন দেশকে সমুদ্রের বধূ বলা হয়? কোন দেশকে সমুদ্রের বধূ বলা হয়? এটা আপনাদের কাছে প্রশ্ন। সমুদ্রের বধূ মিশরকে, নাকি মালয়েশিয়াকে, গ্রেট ব্রিটেন, নাকি জাপানকে বলা হয়? হ্যাঁ, কোনটাকে সমুদ্রের বধূ বলা হয়? সেলিম শাহরিয়ার। আচ্ছা, সমুদ্রের বধূ অনেকে মিশর বলতেছেন, আসলে কি মিশর না, মিশরকে সমুদ্রের বধূ বলা হয় না। দুইটা দেশকে সমুদ্রের বধূ বলা হয়, একটা হচ্ছে গ্রেট ব্রিটেন আর একটা হচ্ছে জাপান। একটা হচ্ছে গ্রেট ব্রিটেন আর একটা হলো জাপান। কিন্তু যেহেতু দুইটা উত্তর কি সঠিক হয়, হয় না, এই কারণে আমরা একটা উত্তর নিব, সেটা হচ্ছে গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেন এটাকে সমুদ্রের বধূ বলা হয়। কিন্তু যদি বলা হতো সমুদ্রের রানী, সমুদ্রের রানী যদি বলা হয়, সমুদ্রের রানী কোনটাকে বলা হয় বলেন? সমুদ্রের রানী বলা হয় ফ্রান্সকে। এই ফ্রান্সকে সমুদ্রের রানী বলা হয়। আর যদি বলা হয় সমুদ্রের কন্যা, সমুদ্রের কন্যা এটা হচ্ছে ভেনিস। ভেনিস আছে কোন দেশে? ইতালিতে। আর যদি সমুদ্রের কন্যা বলা হয় বাংলাদেশের প্রেক্ষাপটে, তখন হবে পটুয়াখালী। সমুদ্রের কন্যা পটুয়াখালী, এটা কোথায় বলেন তো? বাংলাদেশে। তাহলে দুইটা জায়গাকে সমুদ্রের কন্যা বলা হয়, একটা হচ্ছে ইতালির ভেনিস আর একটা হলো বাংলাদেশের পটুয়াখালী। এই দুইটাকে সমুদ্রের কন্যা বলা হয়ে থাকে। ক্লিয়ার? তাহলে সমুদ্রের বধূ হিসেবে পরিচিত গ্রেট ব্রিটেন। কারণ কি? গ্রেট ব্রিটেনটা মূলত একটা দ্বীপের মধ্যে, যেমন ওয়েলস, ইংল্যান্ড, তারপর হচ্ছে কি আয়ারল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, এগুলা মিলে, এই চারটা প্রদেশ মিলে হচ্ছে গ্রেট ব্রিটেন হয়েছে, সরি যুক্তরাজ্য হয়েছে। এগুলা মূলত দ্বীপের মধ্যে অবস্থিত বলে এটাকে সমুদ্রের বধূ বলা হয়। আর এই দ্বীপগুলো শক্তি, সাহস এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করেছে গ্রেট ব্রিটেনকে। এই কারণে গ্রেট ব্রিটেনকে সমুদ্রের বধূ বলা হয়। ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার? আচ্ছা, এটা যদি হয়ে থাকে আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নে পরের প্রশ্নে যাব। স্যার আমি ভর্তি হতে চাই। আচ্ছা, আর কারা কারা ভর্তি হতে চান? কারা কারা ভর্তি হতে চান তাদের জন্য প্রয়োজনে আমি 30 সেকেন্ড থামবো। আপনারা এই যে নাম্বারটা দেয়া আছে, এই নাম্বারে টাকা পাঠিয়ে ভর্তি হবেন। কত বলছি? 1199। এখন ভর্তি হলে 1199, পরে ভর্তি হলে 3000। 19তম নিবন্ধনের ফুল কোর্স আপনি যদি ভর্তি হন বিকাশনগর থেকে সেন্ড মানি করবেন। আর 6 নম্বর প্রশ্নের উত্তর দেন। যারা ভর্তি হয়ে গেছেন তারা 6 নম্বর প্রশ্নের উত্তর দেন। আর যারা ভর্তি হন নাই তারা উত্তর দেওয়ার দরকার নেই, আগে ভর্তি হয়ে নেন, আপনি উত্তর দিতে পারবেন। দুই একটা প্রশ্ন ছুটে গেলে সমস্যা নেই, আমরা পেইড বেসের ক্লাসের মধ্যে এগুলো আরো টপিক ধরে ধরে পড়াবো। এগুলো সবগুলো টপিক ভিত্তিক আমরা পড়াবো ইনশাল্লাহ। আচ্ছা আসেন, শ্বেত হস্তি, হস্তি মানে কি? হাতি। শ্বেত হস্তি মানে হাতির দেশ। সাদা হাতির দেশ কোনটি? জনপ্রশাসন মন্ত্রণালয় এসেছে থাইল্যান্ড, সিঙ্গাপুর, কম্বোচিয়া, মূলত কম্বোডিয়া ছিল, ইন্দোনেশিয়া। সঠিক অ্যান্সার তুমি শুধু আমার, সে বলেছে থাইল্যান্ড, আইভি থাইল্যান্ড বলেছেন, সাব্বির ভাই থাইল্যান্ড বলেছেন, শাহানা আক্তারও থাইল্যান্ড বলেছেন। আচ্ছা, তার মানে সঠিক অ্যান্সার যেটা এটাই সত্য, থাইল্যান্ড। এই থাইল্যান্ডে সাদা সাদা কি পাওয়া যায়? হাতি পাওয়া যায়। আর এই হাতি তাদের হচ্ছে পবিত্র পবিত্র প্রাণী বলা হয় থাইল্যান্ডে। ঠিক আছে, তারপরে এটা কোনো কাজ করানো হয় না, কাজ করানো
হয় না, এই হাতিগুলো দিয়ে রাজ পরিবারের মধ্যে কোনো কাজ করানো হয় না। তো এই দেশের মধ্যে মূলত সাদা হাতি দেখা যায়। তাহলে সাদা হাতি দেখা যায় কোন দেশটাতে? সেটা হচ্ছে থাইল্যান্ডে। এই কারণে থাইল্যান্ডকে বলা হয় শ্বেত হাতির দেশ। ঠিক আছে। আবার এই সেই থাইল্যান্ড, এই থাইল্যান্ডকে আবার মুক্ত ভূমিও বলা হয়। ঠিক আছে, থাইল্যান্ড আবার মুক্ত ভূমি হিসেবে পরিচিত। থাইল্যান্ডকে মুক্ত ভূমিও বলা হয়ে থাকে। দেখেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা যদি হয়ে থাকে, পরের প্রশ্নে আমরা যাব। পরের প্রশ্নে আমরা যাচ্ছি। এখানে বলা আছে কি, কোন দেশকে আরব বিশ্বের ক্যান্সার বলা হয়? আরব বিশ্বের ক্যান্সার কাতার, সিরিয়া, ইয়েমেন নাকি ইসরায়েল? কাতার, সিরিয়া, ইয়েমেন, ইসরায়েল, কোন দেশটাকে আরব বিশ্বের ক্যান্সার বলা হয়ে থাকে? এটা নিশ্চিত আপনারা ধারণা করে ফেলেছেন এটা কোনটা হবে। নিশ্চিত ধারণা করে ফেলেছেন কোনটা হবে। ক্যান্সার, যে রোগ আসলে মানুষের শরীরের মধ্যে প্রবেশ করলে পরে মানুষ মারা যায়, ঠিক আছে, সেটা হচ্ছে ক্যান্সার, এইডস, এগুলো। তাহলে এই মধ্যপ্রাচ্যের ক্যান্সার 1947 সালে ঢুকেছে, সেটা হলো ইসরায়েল। যারা ইসরায়েল দিয়েছেন তাদেরটা হয়েছে। ইসরায়েল দেশ গঠন করেছিল ইসরায়েল কত সালে? 1947 সালে। দেশ স্বাধীনতা ঘোষণা, তারা স্বাধীনতা ঘোষণা করেছে 1948 সালে। তারপরে ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দেয় যে দেশটা, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র। আর মুসলমান রাষ্ট্রগুলোর মধ্যে হচ্ছে তুরস্ক। মুসলমান রাষ্ট্রগুলোর মধ্যে তুরস্ক স্বীকৃতি দিয়েছে। তারপরে মধ্যপ্রাচ্যের মোট 6টি দেশ স্বীকৃতি দিয়েছে ইসরায়েলকে। ওমান, বাহরাইন, কাতারের মতো রাষ্ট্রগুলো ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। মোট স্বীকৃতি দানকারী দেশ কয়টি? মোট স্বীকৃতি দানকারী দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে 168টি দেশ। ভাবা যায়, ইসরায়েলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করেছে 168টি দেশ। ইসরায়েলকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে জাতিসংঘভুক্ত 168টি দেশ স্বীকৃতি প্রদান করেছে, আর অল্প কয়েকটা বাকি আছে। তাহলে আপনারা এখন বুঝেন যে ইসরায়েল কি পরিমাণ শক্তিশালী হয়েছে। এই শক্তিশালী হওয়ার অন্যতম কারণ হচ্ছে যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, জার্মান, জাপান, এই রাষ্ট্রগুলো তাকে সহায়তা করে যাচ্ছে অনবরত। আর ইসরায়েলকে সহায়তা করা মানে হলো মধ্যপ্রাচ্যের যেই পাওয়ার, যে পলিটিক্স, জিও পলিটিক্স, এটাকে খুব সহজেই হাতের মুঠোয় নিয়ে আসতে পারে যুক্তরাষ্ট্র। এই কারণে মূলত ইসরায়েলকে এত বেশি ইম্পর্টেন্স দিচ্ছে অন্যান্য রাষ্ট্রগুলো। তাহলে ক্লিয়ার? এই ইসরায়েল একটা ক্যান্সার হিসেবে পরিচিত মধ্যপ্রাচ্যের মধ্যে। যে ভাইয়া আমি ভর্তি হব, আচ্ছা, যারা ভর্তি হন নাই তারা দ্রুত হয়ে নেন। যারা ভর্তি হন নাই, উপরে যে নাম্বার, আমি যেই নাম্বারটা দিয়েছি এখানে, এই নাম্বারে আপনি 1199 টাকা দিয়ে 19তম নিবন্ধনের নতুন কোর্সে আপনি ভর্তি হয়ে যান। নতুন কোর্স, নতুন ব্যাচ। এটা আমরা আরেকটা ব্যাচ অলরেডি চালু করে দিয়েছি, ওটার ক্লাসও অলরেডি আমরা নিচ্ছি। এখন আবার নতুন আরেকটা ব্যাচ আমরা নিচ্ছি, এই নতুন ব্যাচে হন। দেখেন, একটার পর একটা ব্যাচ হতে থাকবে। আপনি যদি শুধু টাইম পাস করেন যে ঠিক আছে পরে হব, একসময় আর হতে পারবেন না। সুতরাং পড়াশোনার ক্ষেত্রে আপনি লেট করবেন না, কারণ বয়স পার হয়ে যাচ্ছে আর আপনার শরীর সবসময় পড়াশোনা করতে চাইবে না, মন চাইবে না। যেমন এখন অনেকে আছে পড়াশোনার টেবিলে বসতে পারেন না, পড়ে যাচ্ছেন, ঘুরে পড়ে যাচ্ছেন, মাথা ব্যথা করছে, আর কত বিরক্ত হয়ে যাচ্ছেন।
এই জন্য 3 থেকে 4 মাস একটু কষ্ট করেন, আমাদের সাথে থাকেন 3-4 মাস। আমরা এই 3-4 মাসের মধ্যে আপনাকে রেডি করে ফেলবো। আপনি নিবন্ধন পরীক্ষা দিবেন বা শিক্ষক নিয়োগ পরীক্ষা দিবেন, এখানে ইনশাল্লাহ আপনি চান্স পেয়ে যাবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন, আমাদের কথা শুনলে পেয়ে যাবেন। তা আপনারা যারা ভর্তি হবেন, এই যে উপরে যে নাম্বার দেয়া আছে এই নাম্বারটা, এই নাম্বারে হলো 1199 টাকা পাঠাবেন। আমি যতক্ষণ পর্যন্ত ক্লাস আছে ততক্ষণ পর্যন্ত আপনারা ভর্তি হতে থাকেন, ততক্ষণ ভর্তি হতে থাকেন। আর ভর্তি হয়ে অবশ্যই এই যে সেন্ড মানি ডান লিখবেন, সেন্ড মানি ডান, কমেন্টে লিখবেন এটা, না হয় আপনাকে অ্যাড করা হবে না, আপনাকে সাথে সাথে অ্যাড করা হবে না, না হয় সেন্ড মানি ডান। পৃথিবীর ভূস্বর্গ বলা হয় কাকে, বা ভূস্বর্গ হিসেবে বা পৃথিবীর জান্নাত হিসেবে পরিচিত কোন অঞ্চলটি? এটা কি থাইল্যান্ডের ব্যাংকক নাকি ভারতের কাশ্মীর? এটা কি কিয়োতো নাকি সামুরাই? এগুলো জায়গার নাম। পরীক্ষায় এসেছে, এই প্রশ্নটা পরীক্ষাতে এসেছে। ডাবি গার্হস্থ্য অর্থনীতিতে এসেছে, এই প্রশ্নটা আবার এই যে বিভিন্ন মন্ত্রণালয়ের পরীক্ষায় এসেছে। এগুলা বিসিএসও আসে, বিসিএস এর প্রশ্ন। সেজন্য এগুলাকে অবহেলা করলে হবে না, গুরুত্ব সহকারে পড়তে হবে। জি বলেন, সঠিক অ্যান্সার কোনটা? কাশ্মীর যারা দিয়েছেন তাদেরটাই হয়েছে। এই সেই কাশ্মীর, রাজা হরি সিং, রাজা হরি সিং যিনি কাশ্মীরকে ভারতের সাথে যুক্ত করে দিয়েছিলেন। কারণ তার যুক্তি হচ্ছে, এই কাশ্মীর আমি কিনেছি, আমার দাদা কিনেছে, কাশ্মীর এটা ক্রয় সূত্রে আমি মালিক। অথচ একটা দেশ বা ভূখণ্ড আপনি বিক্রি করতে পারেন বা কিনতে পারেন, কিন্তু কাশ্মীরকে বিক্রি করে দিয়েছে। কারণ কি? এই অঞ্চলে মুসলমানদের বাস, মুসলমানদেরকে মানুষই মনে করা হয় না, এই জন্য মুসলমানদের মধ্য থেকে জঙ্গি তৈরি হয়। কারণ কি? কারণ তাদেরকে মূল্যায়ন করা হয় না, বিভিন্ন জায়গায় প্লেস দেওয়া হয় না, বিভিন্ন ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। এই জন্য মুসলমানরা বলছে যে ঠিক আছে, আমার যেহেতু সুযোগ দেস না, আমি শুধু মানুষ খুন করব। সুতরাং মানুষকে কখনো ইগনোর করতে নাই, ইগনোর করলে সে বেপরোয়া হয়ে যায়। আচ্ছা, পরের প্রশ্ন আসেন। 9 নম্বর প্রশ্ন, কোন শহরটি হোলি সিটি নামে পরিচিত? কোন শহরটিকে হোলি সিটি বা পবিত্র নগরী বলা হয়? হোলি সিটি, এই যে হোলি সিটি শব্দের অর্থ কি? পবিত্র শহর। হোলি সিটি শব্দের অর্থ হলো পবিত্র শহর। কোনটাকে বলা হয় হোলি সিটি? জেরুজালেম, ভ্যাটিকান সিটি, অযোধ্যা, অজন্তা, সবগুলোই তো, সবগুলোকেই বলা হয় মানে হোলি সিটি, তাই না? হ্যাঁ, তারপরে জেরুজালেম বলেছেন আমাদের শাওন ভাই, রেজওয়ান আলীও জেরুজালেমকে নিয়েছেন, তুমি শুধু আমার, আপনিও বলেছেন। আচ্ছা, তাহলে সঠিক অ্যান্সার কোনটা? এটা হলো জেরুজালেম। তাহলে জেরুজালেম এটা হচ্ছে 3 ধর্মের পবিত্র স্থান। কয় ধর্মের বলেন? 3 ধর্মের, 3 ধর্মের পবিত্র স্থান। 3 ধর্মের পবিত্র স্থান যেটা, সেটা হচ্ছে জেরুজালেম, জেরুজালেম শহরটি। এই জন্য এটা সঠিক অ্যান্সার। আর যদি বলা হতো যে 1 ধর্মের পবিত্র স্থান, 1 ধর্মের পবিত্র স্থান যদি বলা হতো, তখন হতো ভ্যাটিকান, খ্রিস্টানদের, খ্রিস্টানদের পবিত্র স্থান যেটি, সেটা হচ্ছে ভ্যাটিকান সিটি। আর 3টি ধর্ম, 3টি ধর্ম বলতে কারা কারা? যেমন যেমন খ্রিস্টান, তারপর হচ্ছে ইহুদি, তারপর হচ্ছে মুসলিম। এই 3টা ধর্মের পবিত্র স্থান হচ্ছে জেরুজালেম নগরী। 3টি ধর্মের পবিত্র স্থান হলো জেরুজালেম নগরী। ক্লিয়ার? জি ক্লিয়ার। তারপরে আমরা একটু দেখে নেই কি আছে। এই যে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে বিভক্তকারী সীমারেখা কোনটি? আচ্ছা, ভর্তির সময় কিন্তু যাচ্ছে, আমরা ভর্তি নিচ্ছি 19তম নিবন্ধনের ফুল কোর্সে আমরা ভর্তি নিচ্ছি। এই ভর্তি মাত্র 1199 টাকা।
ভর্তি পরীক্ষা পর্যন্ত আপনাদের নিবন্ধনের যেই পরীক্ষা, ওই পরীক্ষার আগ পর্যন্ত আপনাকে আর কোনো টাকা দিতে হবে না, জাস্ট 1199 টাকা। তা আপনি ভর্তি হয়ে নেন উপরে দেওয়া নাম্বারে, বিকাশ নগর থেকে সেন্ড মানি করে এই নাম্বারে। জি বলেন, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে বিভক্তকারী সীমারেখা সনোরা লাইন, ম্যাকমোহন লাইন, ম্যাকনামারা লাইন নাকি ডুরাল্টা লাইন নাকি হিন্ডারবার্গ লাইন? কোন লাইনের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে মেক্সিকো থেকে আলাদা করা হয়েছে? কোন লাইনের মাধ্যমে? কোন লাইন? যে আমাদের রেজিওনারি সনোরা বলছেন, সনোরা সনোরা, অনেকেই দেখছি সনোরা লাইন বলছেন। আসলে সত্য কোনটা চেক করি আমরা। সেটা হচ্ছে ম্যাকনামারা লাইন, মেক্সিকো যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখা, ম্যাকনামারা লাইন। মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখার নাম কি? ম্যাকনামারা লাইন। ঠিক আছে, আপনারা কানাডাটা দিয়ে দিচ্ছিলেন। কানাডার সাথে হচ্ছে সনোরা লাইন, যেটা হচ্ছে সবচেয়ে বড়, ঠিক না? তাহলে ম্যাকনামারা লাইন এটা হচ্ছে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্ত করেছে। ভিয়েতনাম যুদ্ধে এই সীমানাটা একটা প্রতিরক্ষা দুর্গ হিসেবে ব্যবহৃত হয়েছিল। ভিয়েতনাম যুদ্ধ হয়েছিল যুক্তরাষ্ট্র বনাম ভিয়েতনামের সাথে। সেই যুদ্ধে ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যে তৈরি করা হয়েছিল এটা। রিও গ্র্যান্ডি বরাবর এটার অবস্থান, ম্যাকমোহন লাইন। তারপরের প্রশ্ন আপনারা অ্যান্সার করবেন। আমি আবারও 30 সেকেন্ড সময় নিচ্ছি। সেটা হচ্ছে আমাদের 19তম নিবন্ধনের নতুন ব্যাচের ভর্তি চলছে। এই ব্যাচে যারা ভর্তি হবেন তাদের জন্য 1199 টাকার একটা অফার চলছে। আপনি নিচে দেওয়া নাম্বারে বিকাশ নগর থেকে সেন্ড মানি করে যুক্ত হয়ে যান। আর যারা শুধু ইংলিশে ভর্তি হতে চান, শুধু ইংলিশ, বিসিএস ইংলিশ অথবা কোনো চাকরির পরীক্ষার জন্য অথবা প্রাইমারি প্রধান শিক্ষকের জন্য, তাদের জন্য হচ্ছে 740 টাকা মাত্র। শুধু ইংলিশের জন্য 750 টাকা। 01767265758 এই নাম্বারে আপনি সেন্ড মানি করে দেন, আমরা আপনাকে গ্রুপে অ্যাড করে দিব। তাহলে পরের প্রশ্নে আমরা যাই। যারা ভর্তি হবেন হতে থাকেন, নাম্বার আমি কাটি নাই, নাম্বার আছে, এই যে উপরে নাম্বার আছে, এই নাম্বারে পার্সোনাল নাম্বার, তো এখানে আপনি টাকা পাঠাবেন। আপনি কোনটাতে ভর্তি হতে চাচ্ছেন, নিবন্ধনে নাকি শুধু ইংলিশে? উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়াকে পৃথক করে এমন সীমারেখা কি? 38তম সমান্ত রেখা নাকি ডিএমজি লাইন নাকি লোহার পদ্মা নাকি মেজিনট লাইন? মূলত মেজিনো লাইন কথা ছিল, ভুলে লেখা হয়েছে মেজিনট লাইন। তাই বলেন, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়াকে পৃথক করেছে কে? 38 ডিগ্রি অক্ষরেখা, 38 ডিগ্রি অক্ষরেখা। এই যে 38 ডিগ্রি সমান্তরাল রেখা, একবারে সমানভাবে। এখানে হচ্ছে উত্তর কোরিয়া আর এখানে কি দক্ষিণ কোরিয়া, এই দুইটা দেশ। উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া নামে দুইটা রেখা, দুইটা দেশ পৃথক হয়েছে এই 38 ডিগ্রি অক্ষরেখা বরাবর। এই দুই কোরিয়ার মাঝামাঝি আবার একটা গ্রাম আছে, এটার নাম হচ্ছে পানমুনজাম। পানমুনজাম, এটার অর্থ হচ্ছে শান্তি গ্রাম। পরীক্ষাতে আসে পানমুনজাম কোথায়? পানমুনজাম হচ্ছে উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মাঝামাঝি জায়গার নাম। উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে যে জায়গাটা, এটাকে বলা হয় পানমুনজাম, যেটা 38 ডিগ্রি বরাবর পৃথক হয়েছে। 38 ডিগ্রি রেখা বরাবর উত্তর ও দক্ষিণ কোরিয়া পৃথক হয়েছে 1945 সালে। আজও এক হয় না। এক হবে কেমনে? অলরেডি যুদ্ধ শুরু হয়েছে, 3 বছর ব্যাপী যুদ্ধ চলছে, যেটাকে কি বলা হয়? কোরিয়া যুদ্ধ। এই যে কোরিয়া যুদ্ধ, এটা 1950 থেকে 53 সাল পর্যন্ত চলে। এই যুদ্ধের প্রক্সি দক্ষিণ আমেরিকার পক্ষে যুক্তরাষ্ট্র যুদ্ধ করেছে,
আর উত্তর আমেরিকার পক্ষে যুদ্ধ করেছে চীন, রাশিয়া। এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রায় 50,000 সৈন্য নিহত হয়েছে। 50,000 সৈন্য নিহত হয়েছে। এই যুদ্ধে চীন, রাশিয়ার প্রায় 30,000 সৈন্য নিহত হয়েছে। 30,000 সৈন্য নিহত হয়েছে এই যুদ্ধে, কোরিয়া যুদ্ধে। কোরিয়া যুদ্ধ বন্ধ করতে না পেরে জাতিসংঘের প্রথম মহাসচিব টিক ভ্যালি পদত্যাগ করেছিলেন। এটা পরীক্ষা আসছে। টিক ভ্যালির পদত্যাগ, কারণ কি? তিনি এই কোরিয়া যুদ্ধ বন্ধ করতে পারেন নাই। এই ব্যর্থতা নিজের ঘাড়ে নিয়ে তিনি পদত্যাগ করেছেন। তিনি বলছেন যে আমি আর ক্ষমতা থাকতে চাই না। আমি যেহেতু যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়ার মধ্যে যুদ্ধই বন্ধ করতে পারি না, আমি কেন ক্ষমতায় থাকব? এই জন্য জাতিসংঘের প্রথম মহাসচিব টিক ভ্যালি তিনি কি করেছেন? পদত্যাগ করেছেন। একজন মহাসচিব পদত্যাগ করেছেন। বলেন এটা হয়েছে কিনা? এটা যদি হয়ে থাকে লিখতে হবে ডান। আলহামদুলিল্লাহ, ডান। ডান, তাই তো? ঠিক আছে, তাহলে পরের প্রশ্নে আমরা আসি। এখানে বলা আছে ভারতের সাথে কোন দেশের সীমান্তর দৈর্ঘ্য সবচেয়ে বেশি? ভারতের সাথে কোন দেশের সীমান্ত দৈর্ঘ্য বেশি? বলেন, ভারতের সাথে কোন দেশের সীমানা সবচেয়ে বেশি? বাংলাদেশ, ভুটান, চীন, পাকিস্তান। কোন দেশের সাথে? এই যে ইন্ডিয়া। ইন্ডিয়া তো তার পার্শ্ববর্তী প্রায় 8টা দেশ, তাই না? ইন্ডিয়াকে এখন ইংলিশে বলা হয় ভারত। ঠিক আছে, ভারত বলা হয় ইংলিশেও, ইন্ডিয়া এখন বলা হয় না। তো এই ভারতের সাথে কোন দেশের সীমানাটা সবচেয়ে বেশি? ভারতের সাথে কোন দেশের সীমানা সবচেয়ে বেশি? বাংলাদেশ, ভুটান, চীন নাকি পাকিস্তান? গুড, তাইলে সেটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ ভারতের সাথে কোন দেশের সীমানা সবচেয়ে বেশি? বাংলাদেশ। আচ্ছা, এটা কি আসলে সঠিক হবে? সঠিক অ্যান্সার হবে পাকিস্তান। ঠিক আছে, বাংলাদেশ হবে না, সঠিক অ্যান্সার হবে পাকিস্তান। ভারতের সাথে যে রাষ্ট্রটার সীমানা সবচেয়ে বেশি সেটা কোন দেশ? সেটা হচ্ছে পাকিস্তানের সাথে। তারপর হচ্ছে চীন, তারপর হচ্ছে বাংলাদেশ হতে পারে। তারপরে গ্রেট হল কোথায় অবস্থিত? 32তম বিসিএস এর প্রশ্ন। গ্রেট হল ব্রিটেনে, যুক্তরাষ্ট্রে, চীনে, রাশিয়াতে। গ্রেট হল এটার অবস্থান কোথায়? ব্রিটেন, যুক্তরাষ্ট্র, চীন নাকি রাশিয়া? সঠিক অ্যান্সার হলো চীন। চীনের প্রেসিডেন্টের যে বাসভবন, মনে রাখতে হবে, প্রেসিডেন্টের বাসভবন যেটা, এটার নামই হচ্ছে গ্রেট হল। আবার এখানে সংসদও বসে। আবার এটা কি ভবন বলেন তো? সংসদ ভবন। এটা সংসদ ভবন হিসেবেও কাজ করা হয়। গ্রেট হল পরীক্ষাতে আসে, গ্রেট হল কোন দেশে অবস্থিত? তাহলে সঠিক অ্যান্সার হবে এই চীনে। গ্রেট হলের অবস্থান হলো চীনে। ক্লিয়ার? তারপরে দেখেন, আপনাদের আমি আবারও স্মরণ করে দিচ্ছি, আমাদের যারা শুধু ইংলিশে ভর্তি হতে চান তাদের জন্য 750 টাকা। ঠিক আছে, শুধু ইংলিশে যারা ভর্তি হবেন। আর যারা 19তম নিবন্ধনে ভর্তি হবেন একবার নিবন্ধন পরীক্ষা পর্যন্ত, তাদের জন্য জাস্ট 1199 টাকা।
এই যে নাম্বারে পাঠাবে না, এই নাম্বারে 01767265758। সময় চলে গেলে ভর্তি হয়ে না আপনারা, সময় চলে গেলে ভর্তি হয়ে লাভ কি? টাকা সেটা একই দিতে হবে। দেখা যাচ্ছে যে আপনার চাপ পড়ে যাবে বেশি, যে ভাইয়া ক্লাস কি কমপ্লিট করবে না? করব, একদিন 2টা ক্লাস নিব। তো একদিন 2টা ক্লাস নিয়ে আপনি পারবেন শেষ করতে? পেইড ব্যাচের যারা ক্লাস করেছে তারা বুঝে, আমার 1 ঘন্টা ক্লাস নিতে পারে না। সুতরাং এখন যদি 1 ঘন্টা 2 ঘন্টা আস্তে আস্তে যদি পড়াটা কমায়া রাখেন, পরীক্ষার আগে দেখবেন আপনার কাছে হালকা লাগতেছে, পড়া অত একটা চাপ মনে হবে না। এজন্য বলছি, সময়ের কাজ সময়ে করে ফেলেন। তাহলে আপনারা যারা ভর্তি হবেন হতে থাকেন। আপনারা যারা টাকা পাঠিয়েছেন নো টেনশন, কিন্তু পেমেন্ট ডান অথবা সেন্ড মানি ডান লিখেন নাই। এই যে সেন্ড মানি ডান, এটা কিন্তু লিখেন নাই অনেকে, এই জন্য আপনাদেরকে এখন আমি অ্যাড করছি না, আমি ক্লাস শেষ করে অ্যাড করব। কিন্তু যারা সেন্ড মানি ডান লিখবেন তাদেরকে আমরা সাথে সাথে অ্যাড করে দিব। সেন্ড মানি ডান লিখলে সাথে সাথে অ্যাড করে দিব আমাদের সিক্রেট গ্রুপে। সেখানে আপনাকে শিডিউল দেয়া হবে কোন দিন কোন ক্লাস। আমাদের একদিন বাংলা ক্লাস হয়, আরেকদিন জিকে ক্লাস হয়, আরেকদিন ইংলিশ ক্লাস হয়, আরেকদিন হচ্ছে ম্যাথ ক্লাস হয়। আবার ডেইলি সায়েন্সের আমরা অনেকগুলো ক্লাস নিব। টোটাল 100+ ক্লাস। 100+ ক্লাস, এটা হচ্ছে পরীক্ষার পূর্ব পর্যন্ত। পরীক্ষার পূর্ব পর্যন্ত আপনাকে আর কোনো পে করতে হচ্ছে না। পরীক্ষার পূর্ব পর্যন্ত আপনাকে 1 টাকাও পে করতে হবে না। আপনারা 100টা ক্লাস তো আছেই, 100টা ক্লাসের সাথে আবার 100টা পরীক্ষা আছে, 100+ এক্সাম। অর্থাৎ পরীক্ষা ক্লাস, ক্লাস পরীক্ষা, ক্লাস পরীক্ষা। আমাদের প্রতিটা ক্লাসের উপরে, প্রতিটা টপিকের উপরে আমাদের পরীক্ষা আয়োজন আছে। আপনারা পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন আপনার অবস্থান কোথায় আছে। আসেন 14 নম্বর প্রশ্ন, আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? লন্ডনে, মিউনিকে, হংকংয়ে নাকি প্যারিসে? সঠিক অ্যান্সার হচ্ছে প্যারিসে। আইফেল টাওয়ার এটা হচ্ছে ফরাসি বিপ্লবের স্মৃতি বহন করে। ফরাসি বিপ্লবের স্মৃতি বহন করে। ফরাসি বিপ্লবের স্মৃতি বহন করে কোনটি? আইফেল টাওয়ার। ফরাসি বিপ্লবের স্মৃতি বহন করে আইফেল টাওয়ার, যে আইফেল টাওয়ারের অবস্থান ফ্রান্সে। এই আইফেল টাওয়ার নির্মাণ করা হয়েছে কবে? যুক্তরাষ্ট্রের অর্থায়নে আইফেল টাওয়ার হয়েছে 1889 সালে, অর্থাৎ ফরাসি বিপ্লবের 100 বছর পরে। 1889 সালে আইফেল টাওয়ার নির্মাণ করা হয়েছিল। 1889 সালে আইফেল টাওয়ার নির্মিত হয়েছিল। এটার অবস্থান কোথায়? প্যারিসে। তারপরের প্রশ্ন, এখানে আছে ট্রাফালগার স্কোয়ার কোন শহরে অবস্থিত? ট্রাফালগার স্কোয়ার 1805 সালে একটা যুদ্ধ হয়েছিল, এটাকে মূলত বলা হয় ট্রাফালগার যুদ্ধ। এই যুদ্ধটা হয়েছিল ত্রিদেশীয়, ব্রিটেন, ফ্রান্স এবং স্পেনের মধ্যে। ব্রিটেনের সাথে যুদ্ধটা হয়েছিল, ব্রিটেন। এর সাথে কারা কারা যুদ্ধ করেছে? ফ্রান্স এবং স্পেন। এটাকে ত্রিদেশীয় যুদ্ধ বলা হয়। এই যুদ্ধের স্মৃতি বহন করে যেই জায়গাটা, সেটা হচ্ছে ট্রাফালগার স্কোয়ার। এটা মূলত ব্রিটেনের লন্ডনে অবস্থিত। দেখুন তো লন্ডন আছে কিনা, এই যে লন্ডন, ব্রিটেনের লন্ডনে এই ট্রাফালগার স্কোয়ার এর অবস্থান। ব্রিটেনের লন্ডনে ট্রাফালগার স্কোয়ারের অবস্থান। দেখি আপনারা অ্যান্সার করেন তো, বাংলাদেশ স্কোয়ার কোথায়? বাংলাদেশ স্কোয়ার কোথায়? দেখি অ্যান্সার করবেন। বাংলাদেশ স্কোয়ার কোথায় অবস্থিত?
বাংলাদেশ স্কোয়ার কোথায়? আমি কি পেইড ব্যাচে ভর্তি আছে নাকি? হ্যাঁ, অনেকে আছে পেইড ব্যাচে ভর্তি হয়েছে, কিন্তু যারা যারা ভর্তি হন নাই একটু দেখতে চাই কারা কারা এখনো ভর্তি হন নাই আমাদের পেইড ব্যাচের মধ্যে। এখানে কেউ কি আছেন, বাকি আছেন নাকি সবাই ভর্তি হয়ে গেছেন? যারা ভর্তি হয়েছে তারাও কিন্তু ফ্রি ক্লাস করতে পারছে, যারা হয়নি তারাও ফ্রি ক্লাস করতে পারছে, কিন্তু পেইড ব্যাচের ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ, সিরিয়াল বাই সিরিয়াল। জি, পেইড ব্যাচের ক্লাসে যারা যারা ভর্তি, এই তো অনেকে ভর্তি হয়েছে। ভর্তি হন নাই কে কে? ভর্তি হন নাই কে কে এখানে? অনেকে হচ্ছেন না, তাই তো? অনেকে ভর্তি হন নাই। আচ্ছা, যারা যারা ভর্তি হন নাই তারা হয়ে যান, হয়ে যান। আমি আর কিছুক্ষণ লাইভে আছি, লাইভে থাকাকালীন সময় যদি ভর্তি হন 1199 টাকা পাঠিয়ে দেন। জি, লাইবেরিয়া, লাইবেরিয়া সঠিক অ্যান্সার। জি হয়েছে, লাইবেরিয়া, বাংলাদেশ স্কোয়ার লাইবেরিয়াতে অবস্থিত। এই প্রশ্ন অ্যান্সার করেন, কোন শহর মুসলমান, খ্রিস্টান ও ইহুদি কর্তৃক সমভাবে সমাদৃত? মানে তিন ধর্মের পবিত্র স্থান। একটু আগে এরকম একটা প্রশ্ন ছিল। এই যে প্রশ্ন অনেকে বলে রিপিট হয় না, দেখেন এই প্রশ্ন তো রিপিট হয়, হয়তো সরাসরি একবারে হুবহুব হয় না, লাইন বাই লাইন হয় না, কিন্তু প্রশ্ন রিপিট হয়। মক্কা, মদিনা, জেরুজালেম, জেদ্দা, কোন শহরটা তিন ধর্মের পবিত্র স্থান? মুসলমানদেরও পবিত্র, খ্রিস্টানদেরও পবিত্র, আবার ইহুদিদেরও পবিত্র যে জায়গাটা, সেটার নাম হচ্ছে জেরুজালেম। এই সেই জেরুজালেম। ইহুদি ধর্মের প্রবর্তক যাকে বলা হয়, এই যে ইহুদি, তিনি হচ্ছেন জিউস। জিউস, আমরা যাকে চিনি হজরত মুসা আলাইসাল্লাম। হজরত মুসা আলাইসাল্লাম, তো তিনি এখানে গিয়ে ইবাদত বন্দি করতেন। আবার খ্রিস্টান ধর্ম, খ্রিস্টান ধর্মের প্রবর্তক যাকে বলা হয় যিশু খ্রিস্ট। এই যে যিশু খ্রিস্ট যাকে আমরা চিনি হজরত ঈসা আলাইসাল্লাম হিসাবে, তার জন্মটা হয়েছে জেরুজালেমের বেথেলহামে। আবার যারা মুসলিম, এই মুসলিমদের প্রথম কেবলাটা এখানেই ছিল, প্রথম কেবলা। এই কেবলার দিকে 17 মাস নামাজ আদায় করেছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 17 মাস নামাজ আদায় করেছেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কারণে এটা মুসলমানদের কাছেও সমানভাবে সমাদৃত, বা কি এটা সম্মানিত, সমানভাবে সম্মানিত হচ্ছে মুসলমানদের কাছেও। কারণ কি? এখানে কারণ হচ্ছে এখানে মুসলমান, খ্রিস্টান, ইহুদি, এখানে মুসলমানদের প্রথম কেবলা ছিল। 17 মাস মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছিলেন। আর জেরুজালেমের আল আকসা মসজিদ থেকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন। মেরাজ মানে সাক্ষাৎ করতে গিয়েছিলেন আল্লাহর সাথে। আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন এই জেরুজালেমের আল আকসা মসজিদ থেকে। দেখেন ক্লিয়ার? আপনারা রিয়াকশন ইউজ করবেন, ক্লাসে রিয়াকশন ইউজ করবেন, তাহলে অটো আপনারা ক্লাসের নোটিফিকেশন পাবেন। ওকে, এবার আসেন 17 নং প্রশ্ন।
17 নং প্রশ্ন আমরা আসি। এখানে কি বলা আছে? এর হোয়াইট হাউস যে শহরে অবস্থিত, হোয়াইট হাউস, হাউস মূলত হোয়াইট হাউস যে শহরে অবস্থিত। একটা হচ্ছে হোয়াইট হল, আর হচ্ছে গ্রেট হল, আর হচ্ছে হোয়াইট হাউস। এটা কি নিউ ইয়র্কে, ওয়াশিংটনে, শিকাগোতে, নাকি হনুলুলুতে? হনুলুলু হাওয়াই দ্বীপপুঞ্জের রাজধানী হনুলুলু। তো বলেন হোয়াইট হাউস কোথায় অবস্থিত? হোয়াইট হাউস এটা হচ্ছে ওয়াশিংটনে অবস্থিত। হোয়াইট হাউস এটা হলো ওয়াশিংটনে। যারা যারা ওয়াশিংটন দিয়েছেন তাদেরটা সঠিক হয়েছে। আর যদি হোয়াইট হাউস না বলে গ্রেট হল বলতো, গ্রেট হল, তাইলে হয়তো বেইজিং এ, চীনের বেইজিং এ গ্রেট হল। তাহলে হোয়াইট হাউস আর এটা হচ্ছে হোয়াইট হল আছে একটা, হোয়াইট হল এটা ব্রিটেনে। এই যে হোয়াইট হল এটা কোথায়? এটা হচ্ছে ব্রিটেনে। তাহলে হোয়াইট হাউস এক জিনিস আর হোয়াইট হল কিন্তু আরেক জিনিস। হোয়াইট হাউস একটা, হোয়াইট হল হচ্ছে আরেকটা। তারপরে আমরা দেখি 18 নাম্বার কি আছে। এখানে বলা আছে কারবালা বর্তমানে কোন দেশে অবস্থিত? এই সেই কারবালা যেখানে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিলেন একদল দুর্ধর্ষ এবং হিংস্র মুসলমানদের হাতে। তো এই সেই কারবালা ফুরাত নদীর তীরে অবস্থিত। তো এটা মূলত কোথায়? এটা হচ্ছে ইরাকে। কারবালার অবস্থান কোথায়? ইরাকে। ইরাকের এই কারবালাতে এক মর্মান্তিক ঘটনা ঘটেছিল, যে মর্মান্তিক ঘটনার কারণে এটা ইতিহাসের সাক্ষী হয়ে আছেন, আজীবন ইতিহাসের সাক্ষী হয়ে থাকবেন এই কারবালা। কারবালার ঘটনা নিয়েই বিষাদ সিন্ধু নামে একটা উপন্যাস লিখেছেন যিনি, বিষাদ সিন্ধু, তাই না? বিষাদ সিন্ধু নামে একটা উপন্যাস লিখেছেন যিনি, তিনি হচ্ছেন আমাদের মীর মশাররফ হোসেন, এই কারবালার ঘটনাকে কেন্দ্র করে। তাহলে এটার অবস্থান হচ্ছে ইরাকে আমরা পাইলাম। এবার আমরা দেখব যে দুই মহাদেশে অবস্থিত নগরী কোনটি। দুইটা মহাদেশের মধ্যে এমন একটা নগরী পড়েছে, একদিকে হচ্ছে এশিয়া আরেক দিকে হচ্ছে ইউরোপ। এই দুইটা মহাদেশের মধ্যে পড়েছে এমন একটা নগরী। এটা কি ইস্তাম্বুল, কায়রো, ট্রয় নগরী, নাকি হেমারফাস্ট? নরওয়ের হেমারফাস্ট এটা হবে না। ট্রয় নগরী এটা তুরস্কের, এটা হবে না। কায়রো এটা হচ্ছে মিশর, এটা হবে না। তাহলে কোনটা হবে? ইস্তাম্বুল। এই সেই ইস্তাম্বুল, এই শহরটা দুইটা মহাদেশে অবস্থিত। তাহলে দুই মহাদেশে অবস্থিত যদি দেশ বলা হতো তখন হতো তুরস্ক। যেহেতু বলেছে নগরী, তাহলে নগরী বললে কোনটা হবে? ইস্তাম্বুল নগরী বা ইস্তাম্বুল শহর। দুইটা মহাদেশে পড়েছে। আরো কিছু দেশ আছে যেমন রাশিয়া, এটাও কিন্তু দুইটা মহাদেশে পড়েছে, রাশিয়া। আরেকটা হচ্ছে আজারবাইজান। আজারবাইজান এটাকে ইউরোপ দাবি করে, ইউরোপের এশিয়া মহাদেশ দাবি করে, এটা হচ্ছে মধ্য এশিয়ার দেশ। মধ্য এশিয়ার দেশ বা মধ্যপ্রাচ্যের দেশ, মধ্য এশিয়ার দেশ হিসাবে কল্পনা করা হয় আজারবাইজানকে। এগুলা দুইটা মহাদেশে অবস্থিত, ইউরোপ এবং এশিয়াতে, ইউরোপ এবং এশিয়াতে অবস্থিত। তারপরে আমরা আবারও একটু স্মরণ করে দিচ্ছি, আমাদের 19তম নিবন্ধনের যেই ভর্তি কার্যক্রম সেটা এখনো চলমান আছে। আপনারা যারা ভর্তি হতে চান তারা দ্রুত ভর্তি হয়ে নেন। এই যে নিচে দেয়া নাম্বারে বিকাশ অথবা নগদ থেকে টাকা সেন্ড করে আপনার ভর্তি পরেও হবেন, আগেও হবেন। তাহলে আগে হয়ে যান, আগে হইলে লাভ। ঠিক আছে, আপনি দুইটা ক্লাস বেশি করেন এবং কি পড়াটা যদি কমিয়ে রাখেন, এটা আপনার শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য, মন মানসিকতার জন্য অনেক উপকার হবে। কিন্তু লোড নিতে যাইন না, একসাথে চোখে মুখে তখন তারা দেখবেন। পরীক্ষা যখন সার্কুলার হয়ে যাবে, এবার সার্কুলার হওয়ার 15 দিনের মধ্যেই পরীক্ষা হবে ইনশাল্লাহ, এটা আমরা আশা করছি। সার্কুলার হওয়ার 15 দিনের মধ্যেই, 15 দিনের মধ্যেই কি হবে? মধ্যে আপনাদের এক্সাম হবে।
ঠিক আছে, কারণ এখন নির্বাচিত সরকার আছে, এখন আর কোনো টেনশন নাই। সুতরাং তারা 15 দিনের মধ্যে পরীক্ষার আয়োজন করে ফেলবে, তাই আপনাদের বসে থাকার কোনো চান্স নাই। আচ্ছা, পরে আরেকটা প্রশ্ন দেখি, অ্যান্সার করেন এটা। এশিয়ার সর্ব উত্তরের বিন্দু নিচের কোথায়? এশিয়ার উত্তরের বিন্দু আছে, আবার দক্ষিণের বিন্দু আছে। ঠিক আছে, দক্ষিণের বিন্দু আছে, আবার উত্তরের বিন্দু আছে। তা আমরা একটু শিখে নেই আগে, উত্তরের বিন্দু কোনটা? এটা কি ইন্দোচীন, নাকি সেকোস্কিনের অগ্রভাগ, নাকি বেবা অন্তরীপ, নাকি কামচাটকা? এশিয়ার সর্ব উত্তরের যে জায়গাটা সেটা হচ্ছে এই যে চেকুস্কিনের অগ্রভাগ বা সামনের অংশ, সেকোস্কিনের সামনের অংশ। এটা হচ্ছে মূলত এশিয়া মহাদেশের সর্ব উত্তরের বিন্দু, একবারে সর্ব উত্তরে। তারপর হচ্ছে ইউরোপ। তাহলে এশিয়ার সর্ব উত্তরের জায়গাটা পেলাম। 21 নাম্বার প্রশ্ন, এখানে বলা আছে নাগার্নো কারাবাখ হলো একটি দেশ, ছিটমহল, সমুদ্র কেন্দ্র, গোয়েন্দা সংস্থা, নাকি বিদ্রোহী দল? এই সেই নাগার্নো কারাবাখ, এই জায়গাটা নিয়ে আজারবাইজানের সাথে, আর্মেনিয়া এবং আজারবাইজান এই দুই দেশের সাথে যুদ্ধ চলছে। কার কার সাথে বলেন তো? আর্মেনিয়া, এটা একটা খ্রিস্টান রাষ্ট্র, আজারবাইজান একটা মুসলিম কান্ট্রি। এই দুই দেশের মধ্যে যুদ্ধ চলমান। যে জায়গাটা নিয়ে সেটা হচ্ছে নাগার্নো কারাবাখ নিয়ে, নাগার্নো কারাবাখ নিয়ে। আর এই অঞ্চলটি হচ্ছে একবারে মাঝামাঝি জায়গাতে অবস্থিত। এই কারণে এটা দাবি করছে আজারবাইজান, যদিও প্রকৃত মালিক আজারবাইজান, কিন্তু আর্মেনিয়া এটাতে জোর করে গিয়ে বসবাস শুরু করে, ফলে যুদ্ধ শুরু হয়। এই নাগার্নো কারাবাখ নিয়ে আজারবাইজান আর্মেনিয়ার মধ্যে কি হয়? যুদ্ধ শুরু হয়। তো এটা যেহেতু একটি অমীমাংসিত জায়গা, তাই এটাকে কি বলা হবে? ছিটমহল। একটা স্বাধীন দেশের ভিতরে অন্য একটা স্বাধীন দেশের ভূখণ্ড যদি থেকে যায়, সেটাকে ছিটমহল বলা হয়। ইংলিশ এনক্লাভস বলা হয়, ইংলিশ এনক্লাভস বলে। নাগার্নো কারাবাখ এটা মূলত কি? এটা হচ্ছে ছিটমহল। তারপরে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে পাল হারবার কোথায় অবস্থিত? পাল হারবার হনুলুলু, লস অ্যাঞ্জেলস, নাকি টোকিওতে, হাওয়াই দ্বীপে? আচ্ছা, পাল হারবার এটা কোথায় অবস্থিত? মনে রাখতে হবে হাওয়াই দ্বীপের যে রাজধানীটা, হাওয়াই দ্বীপের রাজধানী যেটা, সেটা হচ্ছে এই হনুলুলু। তার মানে হনুলুলু হচ্ছে না, তাহলে কোনটা হতে পারে? হাওয়াই দ্বীপপুঞ্জ হতে পারে। পাল হারবার এটার অবস্থান হলো হাওয়াই দ্বীপে। যুক্তরাষ্ট্রের সর্বশেষ যুক্ত হওয়া রাজ্য, অর্থাৎ ইউএস এর 50তম রাজ্য কোনটা? সেটা হচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জ। যুক্তরাষ্ট্রের 50তম রাজ্য, যেটা 1959 সালে যুক্ত হয়। 1959 সালে যুক্ত হয়। আর এই দ্বীপের পাল হারবারে 7 ডিসেম্বর 1941 সালে জাপান আক্রমণ করেছিল, যার খেসারত হিরোশিমা নাগাসাকি। হিরোশিমা নাগাসাকি এই দুইটা শহরকে ধ্বংস করে দেয় যুক্তরাষ্ট্র। কারণ যুক্তরাষ্ট্রের পাল হারবারে কেন আক্রমণ করেছে? এই অপরাধে। তাহলে এটা শেষ। পরে আরেকটা প্রশ্নে আসি আমরা। প্রশ্নে আসার আগে আমি আবারও স্মরণ করে দিচ্ছি, আমাদের 19তম নিবন্ধনের নতুন ব্যাচের ক্লাস খুব শীঘ্রই শুরু হবে, আপনারা যারা যারা ভর্তি হয়েছেন তাদেরকে নিয়ে। আর পূর্বে আমাদের আরেকটা ব্যাচ চালু হয়েছে, ওইটার ক্লাস অলরেডি চলমান। তো যারা যারা ভর্তি হবেন তাদের জন্য কি কি আছে আমাদের এখানে? 100টা ক্লাস, 100টা পরীক্ষা, সকল ক্লাসের রেকর্ড, তারপরে প্রতি ক্লাসের পর আমরা ক্লাসের মধ্যে শেষ করে দিব ইনশাল্লাহ।
ক্লাসের পর আমরা ক্লাসের মধ্যে মুখস্থ করিয়ে দিব। আমরা কোর্স ফি ধরেছি 3,000 টাকা, কিন্তু এখন যারা ভর্তি হবে তাদের জন্য 3,000 নয়, তাদের জন্য 1,199 টাকা। 1,199 টাকা যদি আপনি পাঠান, আমরা আপনাকে একটা সিক্রেট গ্রুপে অ্যাড করে দিয়ে আমরা আপনাকে ক্লাসের শিডিউলটা দিয়ে দিব। আমাদের শিডিউল অনুযায়ী রেকর্ড ক্লাস থাকবে ওখানে। আপনি শিডিউল মতো যদি ক্লাস করতে না পারেন, রেকর্ড ক্লাস করতে পারবেন, টাইনে টাইনে করে ফেলবেন, রেকর্ড ক্লাস করতে বেশি সময় লাগে না। তাহলে নাম্বার এটা, এই নাম্বারে হচ্ছে আপনি টাকা পাঠাবেন। জিরো 1767 26 57 58 26 57 58। আচ্ছা, আমরা আবার ক্লাসে চলে আসলাম। আমাদের সাথে যারা আছেন দেখেন, এখানে লেখা আছে তাজমহল কোন নদীর তীরে অবস্থিত। তাজমহল এটা হচ্ছে পৃথিবীর সপ্ত আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য। তারপরে হচ্ছে পৃথিবীতে যে কয়টা স্পট আছে ঘোরার জন্য, তার মধ্যে তাজমহল হচ্ছে একটি। তাজমহল কোন নদীর তীরে অবস্থিত বলেন তো? আমাদের আহমেদ সালেহ, শামিমা আক্তার, তারপর হামিম মিয়া অ্যান্সার করেছেন, তারপরে সেলিম শাহরিয়ার, তারপরে হচ্ছে আমাদের মোস্তাফিজুর রহমান অ্যান্সার করেছেন। সেটা হচ্ছে যমুনা নদীর তীরে, তাই তো? এই যমুনা নদীটা বাংলাদেশেও আছে, আবার ভারতেও আছে। আর তাজমহলটা মূলত ভারতের আগ্রায় অবস্থিত। ভারতের আগ্রায়, ভারতের আগ্রায়। এটা নির্মাতা যিনি, তিনি হলেন সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহান এই তাজমহল নির্মাণ করেছিলেন মমতাজকে খুশি করানোর জন্য। তারপরে 24 নম্বর প্রশ্ন, আফগানিস্তানের প্রধান ভাষা কোনটি? আফগানি, ফার্সি, পশতু নাকি তুর্কি? আফগানির ভাষা কিন্তু আফগানি না, অনেকে আফগানি দিয়ে দিবে, কিন্তু আপনি অ্যান্সার করবেন আফগানি নয়। বিশ্বের বিভিন্ন দেশের ভাষা ওই দেশের নাম অনুযায়ী হতে পারে, আবার ব্যতিক্রম হতে পারে। তো এখানে ব্যতিক্রম ঘটেছে। ফার্সি নো, পারস্যের ভাষা হচ্ছে ফার্সি। পশতু, ইয়েস পশতু। তাহলে পশতু হচ্ছে আফগানিস্তানের ভাষার নাম। ঠিক আছে, যেমন দিবেহি কোন দেশের ভাষা? এই যে দিবেহি, দিবেহি যেমন মালদ্বীপের ভাষা। ঠিক আছে, মালদ্বীপের ভাষার নাম হচ্ছে দিবেহি ভাষা। তারপরে ভুটানের ভাষার নাম হচ্ছে দোজংখা। এই যে দোজংখা, এটা হচ্ছে ভুটানের ভাষা। ভুটানের ভাষার নাম হচ্ছে দোজংখা। এরকম বিশ্বের বিভিন্ন দেশের ভাষা রয়েছে। তারপরে ফার্সি, এটা হচ্ছে পারস্যের ভাষা, পারস্যের বা ইরানের ভাষা ফার্সি ভাষা। আর যদি বলা হয় ফরাসি অথবা ফ্রেঞ্চ, যদি বলা হয় ফ্রেঞ্চ, তাহলে এটা হচ্ছে ফ্রান্সের ভাষা। তাহলে ফ্রান্সের ভাষা বলা হলে ফরাসি বা ফ্রেঞ্চ, আর পারস্য বা ইরানের ভাষা হচ্ছে ফার্সি ভাষা। পারস্য বা ইরানের ভাষা হচ্ছে ফার্সি ভাষা। এভাবে আপনাদের পরীক্ষা করা হয়ে থাকে। নিবন্ধন পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ, বিসিএস এর প্রশ্ন। তারপরে কি আছে? তারপরে আছে ব্যবহারকারী
দেশ হিসাবে আরবি ভাষার অবস্থান, আরবি ভাষার অবস্থান, ব্যবহারকারীর দেশ হিসাবে আরবি ভাষার অবস্থান কোথায়? সঠিক অ্যান্সার হবে ষষ্ঠ। আর বাংলা কোথায় আছে বলেন তো? বাংলা হচ্ছে অষ্টম স্থানে আছে। আর মান্দারিন, সরি ইংলিশ, ইংলিশ ব্যবহারকারীর দিক থেকে ইংরেজি হচ্ছে প্রথম, ব্যবহারকারীর দিক থেকে ইংরেজি হচ্ছে কি প্রথম। সরি ইংরেজি না, এটা হচ্ছে মান্দারিন, ঠিক আছে। মান্দারিন এটা চাইনিজ ভাষা, তো এটা হচ্ছে প্রথম। আর জনপ্রিয় যদি বলা হয় জনপ্রিয়, তখন হবে ইংরেজি। এই ইংরেজি হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ভাষা। এটাকে আবার বলা হয় কমন ল্যাঙ্গুয়েজ। এটাকে কমন ল্যাঙ্গুয়েজও বলা হয়ে থাকে। তাহলে সবচেয়ে জনপ্রিয় ভাষা আবার কমন ল্যাঙ্গুয়েজ হিসেবে পরিচিত কোনটি? এই ইংরেজি। দ্রুত দ্রুত। আর কে কে আছেন বাকি? দেখি আমি একটু দেখতে চাই কে কে বাকি আছেন, ভর্তি হন নাই। ভাই আমার কাছে এখন টাকা নাই, 100 টাকা কম আছে, পাঠান। 100 টাকা কম থাকলেও পাঠিয়ে দেন। আপনার কাছে যদি 100 টাকা, 50 টাকা, 60 টাকা কম থাকে পাঠিয়ে দেন, ঠিক আছে? আপনাদের 150-60 টাকার জন্য আমরা ভর্তি থেকে মাহরুম করব না। আপনি বরাবর 1100 টাকা পাঠালে আমরা করাবো, নো টেনশন। 1100 টাকা পাঠালেও আমরা করিয়ে ফেলবো ভর্তি। কিন্তু লাইভ ক্লাসের মধ্যেই শুধু এটা। আপনার লাইভ ক্লাসের বাইরে গেলে সেখানে হচ্ছে 3000 টাকা দিতে হবে লাইভ ক্লাস কেটে গেলে। যেহেতু লাইভ ক্লাসের মধ্যে আপনারা কষ্ট করে ক্লাসটা করছেন, সেজন্য আপনাদেরকে আমরা এই অফারটা দিয়েছি 1199 টাকা। আর লাইভ কেটে গেলে 3000 টাকা। যাদের আর্থিক সমস্যা আছে তারা প্রয়োজন 100 টাকা কম দেন, 1100 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। তারপরে পৃথিবীতে সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে? ইংরেজি, ফরাসি, আরবি, মান্দারিন। কোন ভাষায় সবচেয়ে বেশি মানুষ কথা বলে? দেখি বুদ্ধি খাটান। পৃথিবীতে কোন ভাষায় সবচেয়ে বেশি মানুষ কথা বলে? পৃথিবীতে কোন ভাষায় সবচেয়ে বেশি মানুষ কথা বলে? সঠিক অ্যান্সার হচ্ছে ইংরেজি ভাষা। এই ইংরেজি ভাষায় সবচেয়ে বেশি মানুষ কথা বলে থাকে, ঠিক আছে? এবং এটাই হচ্ছে জনপ্রিয় ভাষা, জনপ্রিয় ভাষা। আমি একবারে ক্লাস শেষে চলে আসছি, 10 মিনিট সময় দেব আপনাদেরকে। যারা বেসিক থেকে ইংরেজি শুরু করতে চান, ইংলিশটা একবারে বেসিক থেকে শুরু করতে চান, বাংলাটা একবারে বেসিক থেকে শুরু করতে চান, জিকেটা সিলেবাস খুঁজে পাচ্ছেন না কি পড়বেন, অথবা ম্যাথ টেকনিক বুঝতেছেন না, অথবা ডেইলি সায়েন্স কি পড়বেন আপনি অন্য গ্রুপের, তাদের জন্য হচ্ছে আমাদের এই কোর্সটা। আমরা এই সাবজেক্টগুলোর ক্লাস 100টা নিব টোটাল, এবং 100টা ক্লাস নিয়ে আমরা আবার পরীক্ষা নিব। সেজন্য আপনাদের 19তম নিবন্ধনের এই জেনারেল ফুল কোর্সটা আমরা এই ক্লাসগুলোর মধ্যে সম্পন্ন করব। যদি প্রয়োজন হয় আমরা আরো 20টা ক্লাস বেশি নিব, নিয়ে তারপরে আপনাদের কোর্সটা কমপ্লিট করে দিব। অবশ্যই এটা পরীক্ষা পর্যন্ত, পরীক্ষার আগে কোর্স কমপ্লিট করা হবে না। পরীক্ষার আগের দিন পর্যন্ত আপনাদের এই কোর্সের ক্লাস চলবে, পরীক্ষার আগের দিন পর্যন্ত। আর যারা শুধু ইংরেজিতে ভর্তি হতে চান, শুধু ইংলিশে, বিসিএস নিবন্ধন প্রাইমারির জন্য, তাদের জন্য মাত্র 750 টাকা। সেম নাম্বারে আপনি বিকাশ নগর থেকে সেন্ড মানি করবেন, সেন্ড মানি করে স্ক্রিনশট দেন, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নেয়, হোয়াটসঅ্যাপের মধ্যে স্ক্রিনশট দিবেন এই যে নাম্বারে 01767265758, এই নাম্বারে হচ্ছে আপনি স্ক্রিনশট পাঠালে আমরা আপনাকে গ্রুপে অ্যাড করে দিব ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ।